স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে যুক্ত হয়েছেন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে বিভিন্ন সময় খবরের নানা বিষয় পর্যালোচনায় আমাদের অন্যান্য অতিথিরাও পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে থাকেন। আমরা আলোচনা করব আমাদের অতিথিদের সাথে এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে। তবে তার আগে শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবর দেখে আসতে চাই এক নজরে। প্রথম আলো আমাদের হাতে আছে যথারীতি যুদ্ধের খবরই আসলে সবার আগে। সেটি হচ্ছে যুদ্ধবন্ধে চাপে ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা। সে খবর। ডিপ টেস্ট ছাড়া ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত ছিল জানালেন আসিফ। এটা যদি আমরা একটু বিস্তারিত হয়তো আশা করি একটু দেখতে পাবো। একই সাথে আছে ইরান হিজবুল্লাহর হামলায় ২৪ ঘন্টায় ২৬১ ইসরায়েলি আহত হয়েছে সে খবর। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সাথে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। পুলিশের হাত থেকে বাঁচতে ডোবায় লাফ, কাদায় ৫ ঘন্টা আটকা, অতঃপর যা হলো। খুব সম্ভবত কোনো আসামিকে হয়তো গ্রেফতারের বিষয়ে ঘটনাটি ঘটেছে। আমরা একটু আমাদের সহকর্মীর কাছ থেকে নিশ্চয়ই ওই খবরটির বিস্তারিত একটু আমরা জানবো আশা করি। এনসিপির মুখপাত্র যেই বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে। বাংলা ট্রিবিউন এরপর আমাদের হাতে আছে। বাংলা ট্রিবিউন বলছে যে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এটা খুবই মর্মান্তিক ঘটনা, কিছুক্ষণ আগের আসলে ঘটনা আমরা জানি। জ্বালানি তেলের অবৈধ মজুদ, বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের টানা হামলাতেও থামছে না ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। ফুরিয়ে আসছে টমহাক ক্ষেপণাস্ত্রের মজুদ, কতটা সংকটে পড়বে যুক্তরাষ্ট্র সে খবর। দৌলদিয়ায় ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি, জনমনে খুব আতঙ্ক। এবং একই সাথে ভালো খবর যে সুস্থতার পথে মির্জা আব্বাস সে খবর আছে। bdnews24.com, জ্বালানি তেলের অবৈধ মজুতদারি, তথ্যদাতাদের পুরস্কারের ঘোষণা আসছে। এটি আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকে এটি বলা হয়েছে। মিয়ানমারে জান্তাকে বিচ্ছিন্ন করে ফেলার সুপারিশ ৪ মার্কিন কংগ্রেস সদস্যের। তেল নেই লেখা ফিলিং স্টেশনে মিলল ১০,০০০ লিটার জ্বালানি। ক্রসিংয়ে উঠে বাসের তেল শেষ, লাইনে বসা ৫ জনের প্রাণ নিল ট্রেন সে খবর। একই সাথে ২৬ মার্চ রাত ২:১২টায় কী হয়েছিল তা গুরুত্বপূর্ণ দলিল হতে পারে প্রধানমন্ত্রী বলেছেন। এরকম নানা খবরাখবর আসলে আছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। দর্শক, আমরা দেখছিলাম। আমরা যদি একটু শুরুই করতে চাই আমাদের অতিথির সাথে, সেটি হচ্ছে ২৬ মার্চ রাত ২:১২টায় এই খবরটি হঠাৎ করে আমরা জানি এবার খুব আলোচনা এসেছে যে স্বাধীনতার ঘোষণা আসলে ২৬ নাকি ২৭, এবং ২৬ মার্চ রাতে ২:১২টার সময় তৎকালীন একটি কোনো ঘটনা ঘটেছিল যেটির প্রেক্ষাপটে আসলে এই কথাগুলো বারবার আসছে যে ঘোষণা কোন তারিখে হয়েছিল। আপনার কাছ থেকে যদি একটু বিস্তারিত আমরা জানতে চাই যে ইতিহাসে আসলে এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে নেই, নানাভাবে তো আসলে তথ্যের বিভ্রান্তি হয়েছে, আমরা দেখেছি একপক্ষীয় তথ্য সবসময় আসলে প্রচারিত হয়েছে। সেই জায়গায় থেকে যখন নতুন করে আরেকটি বিষয় আসে যে স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতার দিবসটি আসলে কোন দিন সঠিকভাবে জানার, আপনার তথ্যের মতে আসলে এই বিষয়টা একটু যদি আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ, এটা নিয়ে তো নতুন করে আলাপ করার বা বিতর্ক করার কোনো সুযোগ নাই। এখন আমরা হচ্ছে কি আমাদের বাংলাদেশিরা একটা তারিখের হিসেবে গরমিল করে ফেলি। এখন ২৬শে মার্চ রাত বলতে আমরা বুঝি ২৬ মার্চ বিকেলের পরে যে রাতটা সন্ধ্যাটা শুরু হয়, এইরকম একটা হিসাব আমরা করি। কিন্তু যেটা হচ্ছে যে আপনার ২৫শে মার্চ রাত ১২টার পরে যেই ইয়েটা করা হয়, যে আপনার এই সময়টা যে হিসাব করা হয় সেটাও কিন্তু ২৬শে মার্চ হিসাবেই পরিচিত। তো সেই জায়গায় আমরা তো রাত ১২টার পরে রাত ২টায় যখন ইয়ে করা হয়, আলাপ করা হয়, কথাবার্তা বলা হয়, সেটা তো আমরা করতেই পারি। তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমি মনে করি এটা নিয়ে নতুন করে আর আলাপ বা বিতর্ক করার কিছু নেই। তবে রাত ২টায় যেই ঘটনাটা বলা হয়েছিল যে রাত ২টায় একটা ঘটনা ঘটেছিল,
সেই ঘটনাটা সম্ভবত উনি যেটা বলতে চেয়েছেন যে 25শে মার্চে ঢাকায় যখন রাত 10টা বা 11টার দিকে এরকম সময় যখন পাকিস্তানি বাহিনী ক্র্যাকডাউন শুরু করে, তখনই কিন্তু বিভিন্ন জায়গায় বাঙালি যারা সেনা অফিসার ছিলেন তারা কিন্তু বিদ্রোহ বা এক ধরনের মানে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। তো সেটাই তো বলা হচ্ছে যে জিয়াউর রহমান সেই সময় চট্টগ্রামে ছিলেন, সেই জায়গায় তিনি দায়িত্ব নিয়ে যখন চারদিকে হুলস্থুল একটা পরিস্থিতি, পাকিস্তানিরা হামলা করছে, মেরে ফেলছে, ম্যাসাকার করছে, তখনই কিন্তু উনি তখন যেটা আমরা জানি যে ঐতিহাসিকভাবে যে বেতারে একটি ঘোষণা দিয়েছিলেন এবং সেটাই স্বাধীনতার ঘোষণা হিসাবে পরিচিত। এবং এটা তো অস্বীকার করা যাবে না, ওই সময় যারা আমাদের মুরব্বী ছিলেন, আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে শুনেছি যখন এই পাকিস্তানি ক্র্যাকডাউনের পরে যখন সবাই হতবিহ্বল যে আসলে কি হবে বা ঘটনাটা কোন দিকে যাবে, ওই সময় কিন্তু বেতারে যে ভাষণটা আমরা শুনলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, সেটা শুনেই কিন্তু আবার বাংলাদেশিরা, বাঙালি জাতি ঘুরে দাঁড়ালো। আমি এখানে শুধু বাঙালি বলবো না, 71-এর স্বাধীনতা যুদ্ধেই বাংলাদেশে যারা আছেন, বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তা, সবারই তো একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, যার যার জায়গা থেকে যুদ্ধ করেছেন, পাহাড়িরা করেছেন, ময়মনসিংহে যারা আছেন ক্ষুদ্র জাতিসত্তা তারাও যুদ্ধ করেছেন, সমতলে যারা আছেন তারাও যুদ্ধ করেছেন। তো বাংলাদেশিরা কিন্তু জিয়াউর রহমানের ঘোষণাটা শুনেই ঘুরে দাঁড়িয়েছেন এবং এই যে গণযুদ্ধ আমরা যেটা বলি বা স্বাধীনতার যুদ্ধ, সেটা কিন্তু শুরু হয়ে গেল। এখন রাজনৈতিক নেতাদের এক ধরনের ভূমিকা আছে, ওই রাত্রে সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান এক ধরনের ভূমিকা রেখেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। অবশ্যই। এবং একই সাথে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান, আমরা আসলে সেই সময় যতটুকু আমরা গতকালও একটি অনুষ্ঠানে 71-এর এক অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম, তখনকার যারা তার সাথে কাছাকাছি ছিলেন এবং বিদ্রোহ করেছিলেন এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা বাংলাদেশের যারা পক্ষে ছিলেন, এই যুদ্ধের নেপথ্যে কাজ করেছেন, তাদের তখনকার যে ভূমিকা এবং জিয়াউর রহমান তখন যেভাবে একদমই বুদ্ধি দিয়ে যে উনি বের হয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে কাহিনীগুলো, পাকিস্তান সেনাবাহিনীর সেই জায়গা থেকে বের হয়ে এসে এই গল্পগুলো, এই ইতিহাসের অংশগুলো আসলে বরাবরই কিন্তু আমরা একেবারেই কখনোই আমরা সামনে আসতে দেখিনি। এটি এক ধরনের কেন যেন মনে হতো যে শুধুই কিছু মানুষেরই আসলে অবদান, কিন্তু তখন কিন্তু আবার একসাথে এটাও বলা হয় যে সারা বাংলাদেশের, তৎকালীন বাংলাদেশের সব মানুষের আসলে অবদান। সেই অবদানগুলো আসলে আমরা কেন স্মরণ করি না বা রাখি না? রাজনীতিকরণটা আসলে হচ্ছে, রাজনীতিকরণটা হয়ে গিয়েছিল। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে দলীয়করণ করা হয়েছিল গত 17 বছরই না, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরপরই। এখন আমি যেটা শুরুতে বললাম, 1971 সালের যুদ্ধে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর এক ধরনের অবদান ছিল, আমাদের যারা বাঙালি সেনা অফিসার ছিলেন তাদের এক ধরনের অবদান ছিল, পাশাপাশি সাধারণ মানুষের। হয় কি, এই জুলাই যে অভ্যুত্থানটা হলো, ওই অভ্যুত্থানে কিন্তু কেবল রাজনৈতিক দলগুলোর কৃতিত্ব না, সারা দেশের মানুষ মাঠে নেমে এসেছিল, রাজপথে নেমে এসেছিল। যারা কোনোদিন রাজনীতি করেন নাই বা এখনো করছেন না, তারাও কিন্তু রাজপথে নেমেছিলেন এবং তারা কিন্তু 5ই আগস্টের পরে যে যার কাজে চলে গিয়েছেন, কেউ জবে গিয়েছেন, বিজনেসে গিয়েছেন। 71 সালে কিন্তু একই ঘটনা ঘটেছিল, সবাই যুদ্ধ করেছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা ছিলেন, সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, একদম শ্রমজীবী মানুষ, কৃষক, তারাও যুদ্ধ করেছেন। দুঃখজনকভাবে 1971 সালের পরে এই যুদ্ধের কিন্তু আওয়ামীকরণ করা হয়েছে। এখন এই আওয়ামীকরণের কারণে কিন্তু যেটা হয়েছে যে অন্যান্য যারা যুদ্ধে ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। এবং এই জায়গায় এটা বলতেই হবে, জিয়াউর রহমানের যে মূল্যায়ন হওয়ার কথা ছিল, দরকার ছিল, উনি কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন, একজন মাঠে যুদ্ধ করেছেন এবং সরাসরি যুদ্ধ করেছেন। উনি কিন্তু সীমান্তের উপরে বসে থেকে যে ভারতীয় ভাতা টাতা নিয়ে আরামে ছিলেন, বিষয়টি এরকম না। উনি একদম মাঠের রণাঙ্গনের সৈনিক, সেই সৈনিক, এবং উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে। সেই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার যে একটা মূল্যায়ন হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু হয় নাই। শুধু আমি বলবো যে যোদ্ধা জিয়াউর রহমানই না, শাসক জিয়াউর রহমানেরও যে একটা মূল্যায়ন হওয়া উচিত ছিল, সেটা হয়নি। একটা জিনিস কি দেখেন, আমরা তো কেবল এই গতকাল গেল 26শে মার্চ, আমি দেখেছি গত 2 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন অন্যান্য রাজনৈতিক নেতাদের নিয়ে যেই পরিমাণ লেখা হয়েছে, ফ্লাডেড হয়ে গিয়েছে একদম ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম। জিয়াউর রহমানকে নিয়ে কিন্তু ওই রকম লেখালেখি হয়নি। যে উনি তো স্বাধীনতার ঘোষক ছিলেন, পাশাপাশি উনি সেক্টর কমান্ডার ছিলেন,
মুক্তিযোদ্ধা, সবশেষে উনি একজন মুক্তিযোদ্ধা এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব পর্যায়ের মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে কিন্তু আমি গত 2 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি লেখা বা পত্রিকায় যে 10টা কলাম লেখা হবে ওনাকে নিয়ে, সেই লেখাটাও আমার নজরে পড়ে নাই। আপনারা দেখেছেন কিনা জানি না। কেন এই দৈন্যতা এখনো কেন, আমরা একটু আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটি আসলে থাকবে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল, মাননীয় এমপি, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক। আমরা একটু তার কাছেই আসতে চাই। জনাব বাবুল নিশা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনার আসলে অডিও পাচ্ছি না। অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, তিনিও যুক্ত আছেন আমাদের সাথে। আমরা কথা শুনতে পাচ্ছি না আসলে। শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি। আমরা আসলে ইতিহাস নিয়ে কথা বলছিলাম, যে বরাবরই ইতিহাসে নানা ধরনের অপতথ্য, ভুল তথ্য এবং বিকৃত তথ্য এরকম আমরা দেখেছি গত কয়েক দশকে। সেই জায়গায় এসে সামনে যে প্রজন্ম বড় হচ্ছে, কারণ নিশ্চয়ই আপনি লক্ষ্য করে থাকবেন গত কয়েক বছরে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের অবস্থান প্রজন্ম, নতুন প্রজন্ম এবং একই সাথে যদি আমরা পুরাতন প্রজন্মের কথা বলি, অর্থাৎ যারা যুক্ত আছেন বা সেই সময় এখনও আসলে যুক্ত মুক্তিযুদ্ধের সাথে নানাভাবে তারা যখন সম্পর্কিত ছিলেন, অথবা যারা সেই সময় কাছ থেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, এই 2 প্রজন্মের মধ্যে যে দ্বন্দ্বটি, সেখান থেকে ইতিহাসের যে জায়গাটি, সেটি বলা যায় এক ধরনের বারবারই হোঁচট খেয়ে যাচ্ছে। সামনে যে প্রজন্ম বড় হবে তাদের কাছে আমরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস, কার কি অবদান, কে কোন অবস্থানে ছিল, যে জায়গাটা নিয়ে বারবারই হচ্ছে তর্ক থাকে, সেটি আমরা কিভাবে সমাধান করতে পারি বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হয়তো আমাদের অন্যান্য অতিথিদের সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে আসলে ফিরতে চাই। আপনার কাছে যদি এই প্রশ্নটা থাকে, যে আমরা তো যখনই দেখি তখনই আমরা বলি যে হ্যাঁ, ইতিহাস আমাদের এটাই সত্য, সামনে বা আগে পরে কিছু ছিল না। আবার অন্য সময় যখন আসে সরকার পরিবর্তনের সাথে সাথে, তখন তারা আবার বলে না, তাদের দেয়া যে তথ্য সেটি ইতিহাসের ঠিক, অন্যদের তথ্য ঠিক না। কিন্তু মূল যে জায়গাটা, 71 সালের পুরো 9 মাসের যে যুদ্ধ, সেখানে যে নানা গল্প, নানা মানুষের যে অবদান, সেটি সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ যে কৃষক যুদ্ধ করেছে, সেই জায়গাগুলোতে আমরা কেন এখনো সঠিকভাবে তথ্যগুলো তুলতে পারি না? এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু ওই সময় বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে তাদের একটা অবশ্যই অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগের বড় একটা অংশ কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এদের বড় নেতা যারা ছিলেন তারা ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তারা নিরাপদেই থেকেছেন। রণাঙ্গনের যুদ্ধে তাদেরকে খুব বেশি একটা দেখা যায় নাই। তো যেই কারণে কিন্তু 71-এর পরে তাদের মধ্যে এক ধরনের একটা হীনমন্যতা আছে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে পলিটিক্যাল পাওয়ারটা তো তাদের হাতে চলে গেল 1971 সালের পরে। তারা সরকার গঠন করলেন। তো যারা আসলে সরাসরি যুদ্ধ করেন নাই বা যুদ্ধের নেতৃত্ব দেন নাই, তাদের মধ্যে যে হীনমন্যতা ছিল, সেই হীনমন্যতা এবং রাজনৈতিক কারণে যে মুক্তিযুদ্ধটাকে তারা যেহেতু মাঠে ছিল না, তো এবার হয়েছে কি আপনি দেখবেন যে জুলাই আগস্ট বিপ্লবে যারা সরাসরি অংশগ্রহণ করে নাই, 5ই আগস্টের পরে তারা বিশাল বিপ্লবী হয়ে গিয়েছে। কারণ তারা তো ওই সময় অংশগ্রহণ করেন নাই বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইতেন। একটা ফেসবুকে দেখা গিয়েছে একটা পোস্টও দেন নাই, কিন্তু 5ই আগস্টের পরে তারা এখন বিশাল জুলাই যোদ্ধা। তো আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু একই কাজ হয়েছে। 1971-এর পরে তারা বিশাল মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে এবং এই কারণে তারা কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা করেছে, মাঠের মুক্তিযুদ্ধ করেছে মাঠে,
তাদেরকে একটু পিছনে রাখা বা আড়ালে রাখা, এটা করতে গিয়ে হয়েছে কি যে আপনার মুক্তিযুদ্ধের রাজনীতিকরণ করা হয়েছে। যেই কারণেই কিন্তু যে আপনি যেটা বললেন যে আমি যদি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম তাহলে আমার মধ্যে কোনো হীনমন্যতা থাকতো না। আমি জুলাইয়ে আমি মনে করি আমি সরাসরি অংশগ্রহণ করেছি আমার লেখালেখির মাধ্যমে, এটা নিয়ে আমার মধ্যে কোনো হীনমন্যতা নাই। এখন কে বড় জুলাই যোদ্ধা এটা আমি হিসাব করতে যাব না। আমি আমার জায়গা থেকে অবদান রেখেছি, আপনি আপনার জায়গা থেকে রেখেছেন, উনি ওনার জায়গা থেকে রেখেছেন। কিন্তু যাদের কোনো সক্রিয় অবদান নাই তারাই কিন্তু হীনমন্যতায় ভোগে এবং তারা সবসময় প্রকৃত নায়কদের আড়াল করতে চায়। তারা ভয় পায় যে প্রকৃত নায়করা যদি সামনে চলে আসে তাহলে তাদের তো অবস্থান আসলে খাটো হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। যে কারণে কিন্তু 1971 সালের পর থেকে অদ্যাবধি আপনি দেখবেন, আপনি যে কথাটা বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক ইতিহাসটা তুলে ধরা হয়নি। সবসময়ই ধরেন যে আমরা এই যুদ্ধ করেছি, আমরা এই যুদ্ধ করেছি। এই যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বাণিজ্য, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার যে বাণিজ্য তারা করে কিন্তু ইতিহাসটাকে তারা বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, ইতিহাস কিন্তু তার নিজস্ব পথে চলে। আমরা কিন্তু নতুন করে ইতিহাস রচনা করতে পারবো না। ধরুন জুলাই আগস্টের যে ঘটনা, আমরা এখন বলতে পারি যে ধরেন আবু সাইদ, সে তো জুলাই যোদ্ধা, জুলাই শহীদ হয়েছে। এখন কেউ এটা অস্বীকার করতেই পারে, যে বলতেই পারে যে আবু সাইদ জুলাই ছিল না, কিন্তু ইতিহাস আবু সাইদকে জায়গা দিবে। এই যে আবু সাইদ যে বুক পেতে দিল গুলির মুখে, তার যে অংশগ্রহণ, তার যে জীবনদান, এটা কিন্তু মুছে ফেলা যাবে না। তো একইভাবে 71-এ যারা সরাসরি যুদ্ধ করেছে, এখন আওয়ামী লীগ যতই চেষ্টা করুক এই যুদ্ধের নায়কদের, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে তারাই সব হয়ে গিয়েছে পাকিস্তানের চর রাজাকার। এমনকি তাদের যে মন্ত্রী ছিল যে একে খন্দকার, তাকেও তারা শেষ পর্যন্ত বলেছে যে সে পাকিস্তানের চর। অথচ একে খন্দকারের তো যুদ্ধে অংশগ্রহণ আছে, তার ভূমিকা আছে। তো এইসব হীনমন্যতা জনিত কারণে এবং রাজনৈতিক কারণে ইতিহাসটা আসলে বারবারই বিকৃত হয়েছে এবং একই সাথে আসলে সামনের দিনগুলোতে বাড়েনি। এখন সামনে আমরা আসলে কিভাবে এই ইতিহাসটি সংরক্ষণ করব সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। দর্শক, 71 জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আলোচনায় যুক্ত হবে। দর্শক, নানা রকম খবর, তবে বেশিরভাগ খবরই আসলে যে সংকট এরই মধ্যে সারা বিশ্বে ছড়িয়েছে, জ্বালানি সংকট, এবং তার প্রভাব বাংলাদেশেও কি হতে যাচ্ছে সেটি নিয়েও আসলে নানা রকম খবরাখবর আছে। আমরা আলোচনা হয়তো করব সেই বিষয় নিয়ে, তবে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, এবং একই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস যে বিভিন্ন সময় বিকৃত করা হয়েছে, বিভিন্ন সময়ে সেটি ভুল তথ্য অপতথ্য দিয়ে প্রজন্ম পর প্রজন্ম এক ধরনের বিভ্রান্তির মধ্যে গড়ে উঠেছে। সামনের প্রজন্ম আসলে কি জানবে, সেখানে আমরা এখন কি করতে পারি, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, তারপর হয়তো অন্যান্য আলোচনা যুক্ত হবে। তবে এর মধ্যে একজন অতিথি যুক্ত হয়েছেন, পরিচয় করে দিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে সামনের দিনে আমরা ইতিহাসের কথা বলি, আমরা দেশপ্রেমের কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম যে তথ্যগুলো সামনে আসে তখন গুটি কয়েক মানুষের আমরা অবদান দেখি, কিন্তু আমরা জানি যে তখন সমগ্র বাংলাদেশের মানুষ তখন হচ্ছে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। একজন কৃষক থেকে শুরু করে একজন সেনা সদস্য, সব পর্যায়ের মানুষ। সেই জায়গায় এই মানুষগুলোর অবদান, এই মানুষগুলোর বিভিন্ন সারা এই 9 মাসের যেই ঘটনা, সেগুলো আমরা কেন আসলে সামনে এখন পর্যন্ত আনতে পারি না বা জানাতে পারি না? এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের স্বাধীনতার 55 বছর পরও আমরা আমাদের জাতির সামনে আমরা স্বাধীনতার একটা বস্তুনিষ্ঠ, দল নিরপেক্ষ, নির্মোহ ইতিহাস আমরা হাজির করতে পারি নাই। আমাদের বর্তমান প্রজন্মের উপর দায়িত্ব বর্তিয়েছে যে আগামী প্রজন্মের সামনে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তৈরি করা, সঠিক ইতিহাস হাজির করা। আমি আজকে এই আলোচনার শুরুতে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
একজন মেজর জিয়া বলে 1971-এর মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য গোটা জাতিকে আহ্বান জানিয়েছিলেন, সারা দুনিয়ার শান্তিকামী গণতন্ত্রকামী মানুষের কাছে বাংলাদেশের পক্ষে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেন নাই, মুক্তিযুদ্ধের ডাকি কেবল দেন নাই, উনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেছেন। একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন সেক্টর কমান্ডার হিসাবে, জেট ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে উনি রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসাবে উনি 9 মাস কাল ধরে উনি আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, মুক্তিযুদ্ধকে আপনার পরিচালিত করা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে স্বাধীনতা উত্তরকালে উনি আপনার বীরোত্তম খেতাবে উনি ভূষিত হয়েছিলেন। আমরা 1971-এর 25শে মার্চে হানাদার বাহিনী আমাদের মুক্তির আকাঙ্ক্ষাকে, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে, আমাদের স্বাধিকারের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে আপনার দমন করবার জন্যে আমাদের উপর নৃশংস নির্মম আক্রমণ পরিচালনা করেছে, হত্যাযজ্ঞ, ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। এবং আমরা আমাদের পূর্বসূরীরা সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, সেই নৃশংস আক্রমণের বিরুদ্ধে তারা সংগঠিত হয়েছে, তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং 9 মাস কাল ধরে তারা মুক্তিযুদ্ধ সংগঠিত করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত করেছে। আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ তারা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছেন এবং সীমাহীন দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হয়েছে। আজকের এই দিনে লক্ষ লক্ষ শহীদ যারা জীবন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে স্মরণ করতে হবে, 2 লক্ষ মা বোনকে স্মরণে আনতে হবে এবং একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করবার জন্যে আমাদের সকল জাতীয় নেতা তাদেরকেও আমাদের স্মরণে আনতে হবে। কাউকেই অস্বীকার করা, কাউকে ছোট করা, কাউকেই হেয় করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনার ঠিক এই জায়গাতে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি দেখেছেন কিনা ঠিক জানি না, বাংলা ট্রিবিউনে একটি খবর আসলে তারা প্রকাশ করেছে, সেটি হচ্ছে এনসিপির যে মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের লঙ্ঘন, সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে তিনি তার ফেসবুক পেজে এই ধরনের একটি মন্তব্য দিয়েছেন। এখন যে প্রশ্নটা আমি করতে চাই সেটি হচ্ছে যে নতুন এই দল 24শে গণঅভ্যুত্থানের পরবর্তী তাদের অবস্থান, তাদের দেশের প্রতি যে ধরনের কমিটমেন্ট বলেই বা রাজনৈতিক দল হিসেবে তাদের যে নানা ধরনের কাজ আমরা দেখেছি এর আগে, সেখানে তো তাদের কিছু অনুসারী আসলে তৈরি হয়েছে বা তাদের সমর্থক তৈরি হয়েছে, তাদেরও কিছু জনসমর্থন তৈরি হয়েছে, কারণ তারাও এখন নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। সেই হিসেব করে এই যে যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই কথাটি সংবিধান লঙ্ঘন বলে তারা যখন বলছেন, তখন কি বিভ্রান্তি তৈরি হয় না? এবং একই সাথে যারা হচ্ছে এরকমভাবে নানা সময় মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান এদের নিয়ে যে অপপ্রচারগুলো চালিয়েছে, এর আগে আমরা দেখেছি কম বেশি মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলা, মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপমান করা, এই ঘটনাগুলোর সাক্ষী তো আমরা হয়েছি গত বলা যায় 17 মাসের ভিতরে নানা ঘটনায়। সেই হিসেব করে আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে এই ঘটনাগুলো আসলে নতুন প্রজন্মের কাছে যখন সামনে আসবে বা এইসব রাজনৈতিক দলগুলোর যারা কর্মী সমর্থকরা আছেন
তারাও তো আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে এক ধরনের সুনির্দিষ্ট বা সুস্পষ্টভাবে কোনো তথ্য পেলেন না। এক ধরনের তখন বিভ্রান্তি কি আরো রয়ে গেল না? না, আমি অবাক হয়েছি যে এই নবগঠিত দলের একজন শীর্ষস্থানীয় নেতার এ ধরনের বক্তব্যে। বিগত 17 বছরে কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চক্রান্ত হয়েছে, নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তাকে কিন্তু মুছে ফেলা আপনার সম্ভবপর হয় নাই, সম্ভবপর হবেও না। 1971-এর 25শে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া উনি পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এটি ইতিহাসের অংশ। 1971-এ আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটি ইতিহাসের অংশ। এটি কেবল আমরা বলি না, এটি দেশে বিদেশে নানা দলিল, নানা পুস্তিকায়, নানা বক্তব্যে এটি বারবার প্রমাণিত হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। আমার কাছে বোধগম্য না এই নবগঠিত এই দল কেন আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চাইছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান, তার নেতৃত্বের অবদানকে অস্বীকার করতে চাচ্ছে। এটি আমার কাছে বোধগম্য না। আমি আশা করি আমি বিশ্বাস করি যে ইতিহাস তো আপনার চাইলেই বদলে ফেলা যায় না, ইতিহাস চাইলেই আপনার পাল্টে ফেলা যায় না। আপনার আমাদের দেশে আপনার ইতিহাস একটা বস্তুনিষ্ঠ নির্মোহ ইতিহাসের প্রয়োজনেই আপনার নির্মিত হবে, রচিত হবে আগামী বংশধরদের জন্য, আগামী প্রজন্মের জন্য। ফলে আপনার আওয়ামী লীগ যে কাজটি পারে নাই, জিয়াউর রহমানকে মানুষের হৃদয় থেকে, বাংলাদেশের জনগণের কাছ থেকে, আমাদের ইতিহাস থেকে মুছে ফেলবার যে চেষ্টা, সেই চেষ্টায় আওয়ামী লীগ সফল হয় নাই। এবং আজকেও যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের মুক্তিযুদ্ধের আপনার ইতিহাস থেকে মুছে ফেলবার নানা অপতৎপরতা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে চালাচ্ছেন, তাদের সকল অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হবে মানুষের হৃদয়ে, মানুষের মনে, বাংলাদেশের ইতিহাসে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ইতিহাস রচিত হবে, যে ইতিহাস নিরূপিত হবে, সেই ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আপনার জলজল করে আপনার সকলের সামনে হাজির থাকবে এবং বেঁচে থাকবে। জি বাবুল ভাই, আমার একটা প্রশ্ন, না ঠিক আমার একটা কথা ছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কথাটি বলেছেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের লঙ্ঘন, আমি জানি না উনি আসলে কোন প্রেক্ষিতে বা এটার ব্যাখ্যা কি দিয়েছেন তার ফেসবুক পোস্টে, কিন্তু ধরেন এই ন্যারেটিভ বিল্ডিংয়ের কিন্তু একটা প্রসেস আছে, এটা প্রপাগান্ডার একটা প্রসেস আছে। এখন সজীব ভুঁইয়ার কিন্তু ফেসবুকে অনেক ফলোয়ার্স, এবং তারা কিন্তু এটা দেখে ফেললো যে উনি একটা কথা বলেছেন যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে সংবিধানের লঙ্ঘন। তো সেই জায়গায় জিয়াউর রহমানের দল হিসাবে বিএনপির কি উচিত না যে আপনি যেই মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে গল্প, যে ঘটনার বিবরণ আপনি দিলেন, এটা আপনি জানেন, আমি জানি, আমরা অনেকেই জানি, কিন্তু নতুন যে প্রজন্ম, জেনারেশন আলফা বা জেনজি, তাদের কাছে জিয়াউর রহমানকে যে নতুন করে তুলে ধরা, আমরা বলছি না যে স্তুতি গাথা করতে হবে বা ব্যক্তি বন্দনায় যেতে হবে, যেটা অতীতে ধরেন সরাসরি বলি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিরিক্ত বন্দনা করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ খুবই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছিল। তো ওই রকম আমরা বলছি না, কিন্তু তারপরেও জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধ অবদান, সেটা কি আরো বড় করে তুলে ধরা উচিত না বিএনপির পক্ষ থেকে? ওনার তো আপনার অবদানকে ছোট করে আপনার ভাবার তো কোনো সুযোগ নাই। বিএনপি তো আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার 1971-এর
25শে মার্চে উনি বিদ্রোহ ঘোষণা করেছেন। উনি উনি আপনার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। উনি সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন রণাঙ্গনে থেকে। না, এটা তো আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। এটা আমি জানি, আপনি জানেন, আমরা জানি, কিন্তু আমাদের নতুন প্রজন্ম তারা জানে না, তাদেরকে জানতে দেওয়া হয় নাই। এখন বিএনপির উপর আমাদের উপর দায়িত্ব বর্তিয়েছে যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ভূমিকা, তার এই অবদান, তার এই ঘোষণা, তার 71-এর যুদ্ধকালীন সময়ে তার কর্মকাণ্ড রণাঙ্গনে, এই সব কিছুই আমাদের নতুন প্রজন্মের কাছে, আমাদের তরুণদের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা, এটি নিঃসন্দেহে আমাদের সকলের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। এবং আমি আশা করি যে আমাদের পাঠ্যসূচিতে, আমাদের পাঠ্য বইয়ে জনাব বাবুল, যেটি আসলে আমাদের অতিথি প্রশ্ন করেছেন যে এনসিপির এই মুখপাত্র এই ধরনের একটি বক্তব্য দেওয়ার পর তার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি, বক্তব্য আসলে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কিনা, আমি মনে করি হয়েছে দেওয়া কিনা উচিত। বা দেওয়া হবে কিনা আসলে? না, এ ধরনের তো আপনার হাস্যকর বক্তব্যের বিরুদ্ধে নিঃসন্দেহে বিএনপি তার বক্তব্য আপনার তুলে ধরবে। তো সংবিধানের লঙ্ঘন আমি ঠিক বুঝতে পারি নাই, মানে কেন উনি বলছেন যে সংবিধানের লঙ্ঘন। আপনার এই যে সংবিধানের আওতায় আমরা আছি, যে সংবিধানের আওতায় দেশ পরিচালিত হচ্ছে, এই সংবিধানের তো নানা অংশ পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার বিষয়গুলো তো আমাদের গভীর বিবেচনার মধ্যে আছে। এবং গত 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, সেই জাতীয় সংসদের সামনে একটা বড় দায়িত্ব হচ্ছে আমাদের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আপনার আনা, সংবিধানকে আপনার প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এনে আপনার আমাদের নতুন না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাবুল ভাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কারণে এটা বলেছেন, উনি আসলে একটা বিতর্ক তৈরি করতে চাইছেন এই সংবিধান সংস্কার এবং যে এই সাংবিধানিক একটা পরিষদ হবে যে পার্লামেন্টে, যেটা বিএনপিতে শপথ গ্রহণ করে নাই, এই জায়গাটা তারা বলার চেষ্টা করছে বর্তমানে সংবিধান যেহেতু গত 17 বছরে কাটাছেঁড়া হয়েছে এবং সেখানে কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম নাই। এখন ওনারা যে রাজনৈতিক জটিলতা বা ঝামেলা তৈরি করে সৃষ্টি করবে, আপনি যখন বলবেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি বলবে এই সংবিধানে তো এটা নাই, আপনি তো এই সংবিধান মানছেন। তারা ওই রাজনৈতিক অহেতুক বিতর্ক এবং আপনার এই সংবিধান সংস্কার বিষয়ক, জুলাই সনদ বিষয়ক যে জটিলতা তৈরি করার চেষ্টা করছেন, তারই অংশ হিসাবে আমি মনে করি এই মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা কিন্তু আপনার একবারও বলি নাই যে আমরা সংবিধানের আপনার প্রয়োজনীয় পরিবর্তন, সংশোধন আমরা করব না, আমরা একবারও বলি নাই। আমরা বলেছি আমাদের সংবিধানের প্রয়োজনীয় আপনার পরিবর্তন, সংশোধন আমাদেরকে আনতেই হবে। তারা তো সেটা মানছে না, তারা মনে করছে তাদের মতো করে আপনারা সংবিধান সংশোধন করবেন, তারা যে দাবিগুলো করছে। তা কি করে হয়? তাদের মতো করে আমরা সংবিধান সংশোধন কেন করব, কেন করতে যাব? আমরা এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই রাখলাম, কারণ সামনের দিনগুলোতে হয়তো আলোচনা শুরু করব আমরা বিষয়গুলো নিয়ে, কারণ যখন সংসদ শুরু হবে তখন সামনে আরো অনেক বিষয় হয়তো সামনে আসবে। আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মোস্তাফিজুর রহমান বাবুল, যেহেতু আপনি আছেন আমাদের সাথে, সেটি হচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যমগুলো দেখছিলাম যে বর্তমানে যে জ্বালানির সংকট তৈরি হচ্ছে সারা পৃথিবীতেই এবং বাংলাদেশেও তো তার প্রভাবের বাইরে নয়, এরই মধ্যে সরকার খুব সম্ভবত ফুয়েল কার্ড নামে আরেকটি কার্ড চালু করতে যাচ্ছে বা পরিকল্পনা নিচ্ছে। একটু যদি বলতেন আমাদেরকে, এই ফুয়েল কার্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এখান থেকে মানুষ কি সুবিধা পাবে? না, এটা তো অস্বীকার করা যাবে না যে আমরা একটা সংকটের মধ্যে আছি, অথবা একটা সংকটের মধ্যে আমরা পড়েছি। এই যে আপনার মধ্যপ্রাচ্যের আপনার এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা জ্বালানি নিয়ে একটা সংকট, এই সংকট বাংলাদেশের জন্য না, এই সংকটটা একটা বৈশ্বিক সংকট।
ফলে এই বৈশ্বিক সংকটের মধ্যে যেহেতু আমরা আছি, এই সংকটকাল আমরা অতিক্রম করছি এবং এই সংকটকাল অতিক্রম করার জন্য আমাদেরকে নানা কৌশল, নানা পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। এইসব এই সংকটকালের কথা বিবেচনায় নিয়েই আপনার একটা সময় আপনার রেশনিং, আপনার জ্বালানির ক্ষেত্রে রেশনিং এর আপনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার সেই সিদ্ধান্তটা আবার তুলে নেওয়া হয়েছে সার্বিক বিবেচনা থেকে। এখন পর্যন্ত যে আমরা জানি না যে আমরা যে সংকটের মধ্যে আছি, এই সংকটের শেষ কবে হবে, কখন হবে আর কি। ফলে আমাদেরকে এই সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদেরকে যেন সামনে আরো জ্বালানি নিয়ে আমরা আরো বড় ধরনের সংকটের মধ্যে না পড়ি, তার জন্য তো বর্তমান সরকার সজাগ আছে, সতর্ক আছে। নানা সোর্স থেকে, নানা উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করবার জন্য নানা চেষ্টা, নানা উদ্যোগ সরকারের আছে। এর বাইরেও এর আগে যেমন রেশনিং এর মাধ্যমে আপনার একটা এই জ্বালানি সংকট মোকাবেলা করা, জ্বালানি সংকটটা আপনার কম বেশি মোকাবেলা করবার চেষ্টা হয়েছে। এখন আবার ফুয়েল কার্ড চালু করার মধ্য দিয়ে যেন এই যে বাজারে এই জ্বালানি সংকট পরিস্থিতিটাকে পুঁজি করে এক ধরনের যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, পাশাপাশি এক ধরনের ব্যবসায়ীরা, কালো বাজারিরা, তারা আপনার জ্বালানি তেলের একটা মজুদ করে তুলছে এবং বাড়তি দামে তারা সেই তেল বিক্রি করছে। এইসবের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এই ফুয়েল কার্ডের আইডিয়াটা সরকার ভাবছে। এই জায়গায় একটু আমরা অধ্যাপক আনিসুর রহমানের কাছে যেতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, ফুয়েল কার্ড দিয়ে কতটুকু আমাদের জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এগুলো একটু টেম্পোরারি, আমি মনে করি টেম্পোরারি কিছু একটা পদক্ষেপ, এবং এগুলো দিয়ে আসলে ক্রাইসিসকে সলভ করা সম্ভব না। আপনার ক্রাইসিসকে সম্ভব করতে গেলে কিছু পদক্ষেপ নিতে হবে সরকারকে। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী অ্যাক্টিভ, ঠিক আছে। পুলিশ বাহিনীর যে কাজ কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। এছাড়াও আমাদের কিছু পুলিশ বাহিনীর মতো কিছু বাহিনীর দরকার আছে, যেমন বাজার মনিটরিং এর জন্য একটা বাহিনী দরকার আছে, এবং এই যে ফুয়েল মনিটরিং এর জন্য একটা বাহিনীর দরকার আছে। এরা ফুয়েল শুধু মনিটরিং করবে। আপনি দেখবেন আজকে এই সংবাদপত্রে অনেকগুলো পত্রিকার মধ্যে বেরিয়েছে, মানে কিভাবে মানুষ তেলকে মজুত করেছে বাড়ির ফ্লোরের নিচে, তারপরে হচ্ছে দোকানে ফুয়েল মজুত করছে। মানে বাংলাদেশের মানুষের মেন্টালিটি এতটাই যে যখন কোনো কিছু সংকট তৈরি হয়, এই সংকটটাকে পুঁজি করে আপনার আরো বেশি সংকট তৈরি করে দেয়। তো গভর্নমেন্টের আবার পলিসি মেকিং এর ক্ষেত্রেও কিছু প্রবলেম আমরা দেখি, কারণ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো অত্যন্তভাবে আমলার উপর ডিপেন্ডেন্ট। এরা রাজনীতিবিদরা অনেকটাই আমলার উপর অসহায় হয়ে যায়। এখানে কিছু বিষয় আছে, ল এনফোর্সিং এজেন্সি যেটা আছে, আমি বললাম যে শুধুমাত্র পুলিশ দিয়ে হবে না, বাজার মনিটরিং এর জন্য আলাদা একটা ফোর্স লাগবে। আপনার এই ক্রাইসিস মুভমেন্টে এগুলোকে দেওয়ার জন্য আপনি ইউরোপিয়ান কনটেক্সটে যদি দেখবেন যে শুধুমাত্র পুলিশের কাজ কিন্তু অনেক ধরনের পুলিশ আছে। যেমন আমি টার্কিতে দেখেছি জান্দারমা নামে একটা পুলিশ আছে, যারা সমুদ্র সৈকতগুলোতে এবং বড় বড় ক্রিমিনালদেরকে আপনার অ্যারেস্ট করে। সুতরাং এই ধরনের পদক্ষেপগুলো নিতে হবে। এবং দেখবেন যে কালোবাজারি কিন্তু তেলের মধ্যে এখনো আছে, এবং এই পেট্রোল তারপরে ডিজেল অকটেন এগুলোর যে সমস্ত পাম্পগুলো আছে, সেখানে দেখবেন যে সেখান থেকেও নামে বেনামে কিন্তু তেল নিয়ে তারা আবার ব্যবসা করছে, খোলা বাজারে বেশি দামে ব্যবহার করার চেষ্টা করছে। মানে আমাদের এই দেশের জন্য স্ট্রিম রুলার দরকার, মানে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব বেশি পরিমাণে ল এনফোর্সিং এজেন্সিকে এঙ্গেজিং হতে হবে, যাতে করে জনদুর্ভোগগুলো তৈরি না হয়। সরকারের এই প্রচেষ্টাগুলোকে আপনার অ্যাপ্লাই করবে কারা? যারা এই জায়গায় একটি প্রশ্ন একটু আপনাকে করতে চাই, সেটা হচ্ছে বিপিসি একজন পাম্পের মালিক বলছিলেন যে বিপিসি যে ধরনের রেশনিং পদ্ধতি অথবা কাকে কত কি পরিমাণ যানবাহনের জন্য কতটুকু তেল দিতে হবে সেইটি
হচ্ছে যখন ঠিক করে দিয়েছে, এটি নিয়ে জনগণের সাথে তেল ব্যবসায়ী অথবা পাম্প মালিকদের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ সাধারণ মানুষ আসলে সেটা মানছে না। তারা তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই চাচ্ছে বা অতিরিক্ত তারা চাচ্ছে, যেহেতু সামনের দিনে কি হবে এটি তারা আসলে বুঝতে পারছেন না বলে এক ধরনের শঙ্কার জায়গা থেকে। তখন হচ্ছে সেই পাম্পের মালিকরা বলছেন যে বিপিসি এই ধরনের কোনো যদি নির্দিষ্টকরণ না করে দিত, আগের মতোই যদি যার যতটুকু প্রয়োজন ততটুকুই তারা নিত, তাহলে ওই যে মানুষটা অতিরিক্ত নিচ্ছে সামনের দিনে শঙ্কার জন্য, সে তখন আসলে ওইটা ভাবতো না। কারণ এই জায়গায় আসলে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে গেছে বলে তারা মনে করেন জনগণের সাথে পাম্প মালিকরা। এটি আসলে আপনার কাছে কি মনে হয়? না, এটারও একটা বাস্তবতা আছে। আপনার হলো যে যখন সরকার অতি সচেতনতা তৈরি করে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই ধরনের রেশনিং, তারপরে কার্ড সিস্টেম করবে, মানুষ এটাকে মানে পজিটিভ ভাবে নেওয়ার চেয়ে নেগেটিভ ভাবে নেবে। মনে হবে যে সংকট মনে হয় আরো অনেক বেশি, এবং এই সংকটের মধ্য থেকে তারা একটা ক্রাইসিস তৈরি করে নিজেদেরকে মজুদ করার একটা চিন্তা ভাবনা করবে। তো এটা আমাদের বাঙালির মানে বাংলাদেশের মেন্টালিটির এই একটা অবস্থা, এবং এখানে আমরা সবসময় কোনো একটা সংকটের মধ্যে ওই সংকটটাকে পুঁজি করে, যেমন ধরেন বাজারে চালের সংকট, দেখবেন যে লক্ষ লক্ষ টন চাল আছে বাজারে, বাট একটা মজুদের প্রক্রিয়া তৈরি হয়। সয়াবিন তেলের সংকট, হঠাৎ করে দেখবেন যে বাড়ির বাসায় এক মাসে 5 লিটার সয়াবিন লাগে, সেখানে দেখবেন যে 10 লিটার মজুদ করে ফেলছে। এগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন? সুতরাং এটাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। আরেকটা হলো বাংলাদেশের অবশ্যই সোর্স বের করতে হবে, মানে সেখান থেকে সোর্স বের করবো কিভাবে। এবং সেক্ষেত্রে দেখবেন যে ইরান আজকে কিন্তু হরমুজ প্রণালী টোটালি ইরান কন্ট্রোলে নিয়েছে, এটা আমি অফ দ্য রেকর্ড বলছি। এবং ইরান তার হরমুজ প্রণালী, এগুলো তো ইন্টারন্যাশনাল ওয়েজ, ওয়াটার ওয়েজ, এগুলোর মধ্যে অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের পার্টিসিপেশন থাকে। সুতরাং ইরান এখানে একটা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছে, এবং ইরান বলছে যে সমস্ত রাষ্ট্রের এই ক্রাইসিস আছে, তারা যদি রাষ্ট্র টু রাষ্ট্র ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, সেখানে কিন্তু ইরান তেল সাপ্লাই করবে। এবং আপনি দেখবেন যে এই যুদ্ধের সময়টাতে কিন্তু ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তেল বিক্রি, সেই জায়গায় বাংলাদেশ ইরানের সাথে সরাসরি কথা বলবে কিনা, এবং আপনি যে সোর্সের কথা বললেন, অর্থাৎ বিকল্প আরও অনেকগুলো জায়গা যাতে তৈরি হয়, সেগুলো নিয়ে সরকার ভাবছে কিনা, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর নেব। তবে বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে দর্শক, 71 চ্যানেলের বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ 71 জার্নালে। আমরা আলোচনায় ফিরতে চাই, অধ্যাপক আনিসুর রহমান আছেন আমাদের সাথে। তবে মারুফ মল্লিক, আপনার কাছে ওইটা আসতে চাই, সেটি হচ্ছে যে ইরানের সাথে সরাসরি আমরা আসলে তেলের বিষয়ে, গ্যাসের বিষয়ে যোগাযোগ আসলে কি করছি? আপনার কাছে আসলে এই বিষয়ে কোনো রকম তথ্য আছে কিনা? এটা ধরেন এখন হয়তো বা আমরা ইরানের সঙ্গে সরাসরি কথাবার্তা বলে তেল বা গ্যাসের জন্য এক ধরনের ছাড়পত্র নিতে পারি, যেটা উনি বললেন যে হরমুজ প্রণালী পুরোপুরি এখন ইরান নিয়ন্ত্রণ করছে বলে দাবি করা হচ্ছে, বা গণমাধ্যমে একটি সংবাদও প্রচার করা হয়েছে। কিন্তু আপনি ইরানের সঙ্গে কথা বলে যদি বাংলাদেশের জাহাজকে ছাড় করিয়ে আনেন তেলের নিশ্চয়তা বা গ্যাসের নিশ্চয়তার জন্য, এটা নিয়ে আবার ধরেন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে রিয়্যাক্ট করে সেটাও দেখতে হবে। কারণ আপনার আরএমজি সেক্টরের বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এখন আপনি ইরান ভার্সেস এই যুক্তরাজ্য ইসরায়েলের যুদ্ধের যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এই ইরান কিন্তু তার সীমিত সামর্থ্য নিয়ে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এবং খুবই কৌশলে, এবং এই কৌশল কার্যকর। তারা হচ্ছে গিয়ে আপনার এই হরমুজ প্রণালীকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি হচ্ছে যে আপনি দেখবেন যে তারা একটা নির্দিষ্ট সময়ের পরে একটা আক্রমণের একটা ঢেউ বা ওয়েভ ইসরায়েলের দিকে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ছিল মোটামুটি সব জায়গায় তারা হামলা করার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। এইরকম অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাচ্ছে যে গ্লোবাল কমিউনিটির সাপোর্ট যেন তাদের দিকে আসে, কারণ এই হরমুজের কারণে যেহেতু তেল সরবরাহে সারা বিশ্বে বিঘ্ন ঘটছে, সারা পৃথিবীতেই কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, এবং জ্বালানির দাম বৃদ্ধি মানে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়া, জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তো এই সুযোগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাচ্ছে যে নেটো সহ ইউরোপিয়ান ইউনিয়ন বা আরও যারা দেশ আছে, চীন, ইভেন রাশিয়া, ওদের একটা সমর্থন আদায় করে নেয়ার। কারণ তারা মনে করছে যে জনজীবনে যখন তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে তখন মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠবে এবং তাদের পক্ষে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কাউকে এখনো পায়নি। ইভেন তাদের যে দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, জার্মানি জানিয়েছে, স্পেন জানিয়েছে, গ্রিস জানিয়েছে, পোল্যান্ডও সম্ভবত না করে দিয়েছে।
তো এই মুহূর্তে কাউকেই তারা পাশে পাচ্ছে না এবং তারা কিন্তু মরিয়া। এবং শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভিয়েতনামের মতো বা আফগানিস্তানের মতো অবস্থা হয় যে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে হয়, তাদের জন্য একটি বিশাল পরাজয় হবে। যদিও তারা ইরানে ব্যাপক হামলা করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, হাজারের উপর প্রাণহানি হয়েছে, সবই ঠিক আছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের এই যে তেল ডিপ্লোমেসিতে একটু রয়েস হয়ে আগানো উচিত, খুবই কৌশলী হতে হবে। কারণ বাংলাদেশও তার জিও পলিটিক্স বা লোকাল রাজনীতিতে, আঞ্চলিক রাজনীতিতে এমন একটা জায়গায় অবস্থায় দাঁড়িয়ে আছে যে আপনি কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে গিয়ে বা তাদেরকে চটিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। আমি যেটা বললাম আরএনজি সেক্টরের একটা বিষয়, যে যুক্তরাষ্ট্র তেমনি শুল্ক নিয়ে হাউকাউ করছে, এখন সে যদি আবার শুল্ক বাড়িয়ে দেয়, দেখা গেল আপনি ইরানের সঙ্গে নেগোশিয়েট করে আপনি তেলের জাহাজ হয়তোবা হরমুজ দিয়ে পার করে আনলেন। এখন ট্রাম্প যদি খেপে যায় এবং সে যদি আবার বলে যে বাংলাদেশ তো তেল নিয়ে হ্যাঁ, কারণ যাচ্ছে, একটি বিষয় নিশ্চয়ই আপনার সাথে বোধহয় আলোচনা হয়েছিল হয়তো বা সেটা হচ্ছে যে রাশিয়া থেকে বাংলাদেশ তেল নিতে পারবে। এখন যুক্তরাষ্ট্র সেখানে হচ্ছে অনুমতির একটি বিষয় সম্ভবত আছে, এরকম একটি কথা আসলে বলেছে। সেই জায়গায় যখন হরমুজ প্রণালী বাংলাদেশের জাহাজগুলো তেল নিয়ে আসবে, সেখানে মাঝপথে তারা আটকে দিবে কিনা বা আদৌ আসার পরে কি ধরনের আচরণ আমাদের সাথে করে, এই প্রতিক্রিয়া কি হয়, এটা আমাদের মাথায় রেখে বাংলাদেশকে আমি মনে করি মাথায় রাখতে হবে যে আপনি তো ইরানও চাইবে যে তাদের সঙ্গে সবাই যেন নেগোশিয়েট করে। এবং ইরান তো দেখলাম গতকাল $20 লাখ একটি জাহাজকে যেতে দিয়েছে। তো ইরানও তো চাইবে যে তার পক্ষে যেন বেশি মানুষ যায়, তাদের সঙ্গে নেগোশিয়েট করে। এবং তারা তো হরমুজ প্রণালীকে ব্যবহার করে এক ধরনের বাণিজ্যিক সুবিধা ফায়দা নেওয়ারও চেষ্টা করবে। তো দুই পক্ষই চাইছে যেন গ্লোবাল কমিউনিটি তাদের দিকে যায়, যে কারণেই হোক, বিজনেসের কারণে হোক বা যুদ্ধ সমরাষ্ট্র। এইখানে যুদ্ধ তো আসলে একটা খুব, এখানে কিন্তু নানামুখী আপনার তৎপরতা হচ্ছে। এই ফাঁকে আবার যুক্তরাষ্ট্র চেষ্টা করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অস্ত্র বিক্রি, কারণ ও যদি, এবং সৌদি আরব কিনেছে সবচেয়ে বেশি দাম দিয়ে এবং সবচেয়ে বেশি কিনেছে চেষ্টা করছে। এটা মানে কি, তার মানে যুক্তরাষ্ট্রে আবার একটা বড় ব্যবসা হয়ে যাবে। যে তারা বলার চেষ্টা করছে যে এখন যে তোমাদের অস্ত্র আছে বা আগে যা দিয়েছিলাম এটা দিয়ে ইরানকে ঠেকানো সম্ভব হচ্ছে না, তো তোমাদের আরো শক্তিশালী আধুনিক অস্ত্র নিতে হবে, তারও একটা ব্যবসা হয়ে যাবে। তো নানামুখী তৎপরতা আছে। তো এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশকে আসলে অত্যন্ত ভেবে চিন্তে সতর্কভাবে এগোতে হবে। এবং এই পর্যন্ত বাংলাদেশের যে পজিশন আমার কাছে ভালোই মনে হয়েছে, খারাপ মনে হয়নি। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমাদের সাথে যেহেতু আছেন আরেকজন অতিথি আনিসুর রহমান, আমরা তার কাছে একটু যেতে চাই। আপনার কাছে কি মনে হয় যে আমরা তেল যেহেতু দিন শেষে আমাদেরকে তো প্রয়োজন হবে, এখন ইরানের সাথে আমরা কতটুকু কূটনৈতিকভাবে আসলে আলোচনা চালিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে? কারণ আমরা আসলে দিন শেষে তো পারবো না তাদেরকে ছাড়া কিছু করতে। দিন শেষে আমাদের এক ধরনের প্রভাব তারা হচ্ছে ফেলবেই, এটা আমরা জানি, আমরা যাই করতে যাই না কেন। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের সাথে আসলে আমরা কি ধরনের আলোচনা করতে পারি বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এই মুহূর্তে ইরানের যে অবস্থান সেটা হলো যে এই হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র দুইটা কান্ট্রি জাহাজ পাস করতে পারবে না, একটা হলো ইসরায়েল আর একটা হলো ইউএসএ। অন্যান্য যে কান্ট্রিগুলোর জাহাজগুলো পাস করে এই হরমুজ প্রণালী দিয়ে, সেটাতে ইরানের কোনো বাধা নিষেধ থাকবে না বলে ইরান জানিয়েছে, সাফ জানিয়ে দিয়েছে। সুতরাং এটা বিষয়টা স্পষ্ট। যেহেতু ইরানের সাথে যুদ্ধ হচ্ছে বেসিক্যালি দুইটা কান্ট্রি, ইউএস অ্যান্ড ইসরায়েল, এবং এখানে ইউএস এর অন্যান্য যে সমস্ত ওয়েস্টার্ন পাওয়াররা যারা ইউএস এর সাথে কাজ করে, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে নাই। তার মানে হলো যে আপনার এখানে যুদ্ধটাও এবং লং সাস্টেইন করবে। ইরান এখানে আপনার সিজফায়ারের দিকে যাবে না, ইরান সিজফায়ারের দিকে যাবে না ইন এ সেন্স, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে এখানে একটা যুদ্ধবিরতি নিয়ে আসে, তারা ইরান মনে করে যে 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে আবার একটা অ্যাটাক হবে। সুতরাং এখানে ইরান যেহেতু যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত উইন উইন সিচুয়েশনে আছে, সুতরাং ইরান এখানে একটা ডিপ্লোমেসি, ওয়েল ডিপ্লোমেসি তারা নিয়েছে, আজকে নিয়েছে তারা। সেটা হলো যে ইরান কান্ট্রি টু কান্ট্রির সাথে একটা ডিপ্লোমেসি করতে চায়। কারণ আপনি জানেন যে হরমুজ প্রণালী এবং বসফরাস প্রণালী, দুইটা প্রণালী আছে মিডল ইস্টের, একটা পূর্ব প্রান্তে একটা হলো পশ্চিম প্রান্তে, দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ। এবং এখানে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো, যেমন ধরেন বসফরাস প্রণালীর উপর তার্কির একচ্ছত্র কোনো নিয়ন্ত্রণ নাই, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ। এখানে
আপনার হলো যে ইন্টারন্যাশনাল ভাবে এই জাহাজগুলো চলাচল করে। হরমুজ প্রণালীও তাই, সেখানে ইরানের একটা ছোট্ট নিয়ন্ত্রণ নেই, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরান ফর দ্য ফার্স্ট টাইম একটা অপরচুনিটি পেয়েছে হরমুজ প্রণালীতে তাদের টোটালি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং এই নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ইরান কান্ট্রি টু কান্ট্রি ডিপ্লোমেসিতে অ্যাপ্লাই করবে তাদের ডোমেস্টিক ইকোনমিটাকে এনরিচ করার জন্য। এবং সেক্ষেত্রে ইরান মে বি সাকসেসফুল, বিকজ ইরানের সাথে কিন্তু আপনার চায়না এবং রাশিয়ার বাণিজ্যটা পরিধিটা যুদ্ধের সময় ব্যাপক বেড়েছে। এবং যুদ্ধের মধ্যে ইরানের যত ক্ষয়ক্ষতি আপনি দেখছেন, এর সাথে সাথে কিন্তু ইরানের অর্থনৈতিক ধস নামে নাই, ইরানের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে, তার মানে তেলের বিক্রির পরিমাণটা বেড়েছে। এবং ইরানের সাথে যে মধ্যস্বত্বভোগী যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, বিশেষ করে ইউএসএ, এখানে ইউএসএর ব্যবসার মধ্যে এক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং ইউএস ইকোনমিতে এক ধরনের প্রভাব কিন্তু পড়ছে। সুতরাং এই যুদ্ধটা যতটা সাস্টেইন করবে ততটা আপনার হলো যে ইরানের জন্য, ইরানের ডিপ্লোমেসি আরো সুন্দর করে অ্যাপ্লাই কিন্তু করার মার্কো জন্য রুবিও বলেছে আজকে যে কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এই যুদ্ধটি শেষ হয়ে যাবে। এটার আরেকটি কারণ আছে। আজকে ফ্রেঞ্চ মিডিয়ার একটা খবর এবং ফ্রেঞ্চ G7 সম্মেলন যে হচ্ছে সেখানে বলেছেন যে ইসরায়েলের আসলে যুদ্ধ করার যে সরঞ্জাম এটা পড়িয়ে আসছে। এখানে ইসরায়েল বেসিক্যালি মধ্যপ্রাচ্যে যে সমস্ত দাদাগিরিটা করেছে সেটা ডিপেন্ডেন্ট অন ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির উপর নির্ভর করে, অর্থাৎ তাদের ওয়েপন, তাদের সামরিক সহযোগিতার মাধ্যমে ইসরায়েল এই যুদ্ধগুলো করেছে যেখানে কোনো প্রোটেকশন ছিল না। এবং গাজার যুদ্ধতে একচেটিয়া যুদ্ধ তারা করেছে, কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম ইসরায়েল কিন্তু একচেটিয়া যুদ্ধের মধ্যে নাই, বিকজ অফ ওয়েস্টার্ন পাওয়ারগুলো ইসরায়েলের ব্যাক পাওয়ার ফোর্স হিসেবে কাজ করছে না। আর সেকেন্ডলি হলো ইরান ইসরায়েলের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম ইরান একটা ম্যাটেরিয়ালিস্ট সোসাইটিতে আপনার একটা ধস নেমেছে। ইসরায়েলিরা কখনো মনে করে না যে তাদের দেশ যুদ্ধের দ্বারা এমন ভাবে আক্রান্ত হবে। এবং আজ গতকালকের যে অ্যাটাকটা ছিল নিখুঁত অ্যাটাক, এবং এই অ্যাটাকে কিন্তু ইসরায়েলের এবং ইরান দাবি করেছে প্রায় 200 ইসরায়েলি পিপল আপনার কিল্ড হয়েছে। সুতরাং ইসরায়েল এখানে আপনার খুব ভালো একটা অবস্থানের মধ্যে নাই এই যুদ্ধের মধ্যে। এবং আজকে আমার এক বন্ধু তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার সাথে কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইরান অ্যাবাউট নিউক্লিয়ার ওয়েপন্স। তো ও আমাকে সাফ উত্তর দিয়েছে ইরানের নিউক্লিয়ার মিলিটারি যে সমস্ত ডক্ট্রিন সেখানে নিউক্লিয়ার ওয়েপন নাই, কিন্তু ইরান যদি শেষ পর্যন্ত হেরে যায় ইন দ্য টাইম দেখেন ফর্মুলেট দিস, তার মানে হলো যে ইরান সেই পর্যন্ত সক্ষমতা ইরানের আছে। এবং ইরানের পিছনে ব্যাকআপটা দেখুন খুব সুন্দর, সেটা হলো যে ইরান এতদিন পর্যন্ত যে স্যাটেলাইট সিস্টেমটা ছিল, মধ্যপ্রাচ্যের টোটাল সিকিউরিটি স্যাটেলাইট সিস্টেমটা, এটা কন্ট্রোল বাই ইসরায়েল। এবং এটা 2019 সালের পরে চায়না এখানে একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে কাজ করেছে। এবং এই চায়না ইরানকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করছে যদিও, এবং ইকোনমিক্যালি সহযোগিতা করছে। এবং সেই ক্ষেত্রে এবং এটাই ইসরায়েলের বিরুদ্ধে বা ইউএসের বিরুদ্ধে যে নিখুঁত অ্যাটাকটা করতে পারছে ইরান, সেটার একটা প্রযুক্তিগত একটা কারণ আছে। কিন্তু এই যুদ্ধটা হচ্ছে বেসিক্যালি দ্য টেকনোলজি ওয়ার। এখানে আপনার হলো যে স্থল মানে যুদ্ধটা হচ্ছে না, মানে আপনার ল্যান্ড ওয়ার যেটা সেটা এখানে নাই, প্রযুক্তির ব্যবহারটা ব্যাপক হচ্ছে। সুতরাং প্রযুক্তিগত ভাবেও ইরান একেবারে যে পিছিয়ে আছে সেরকম না। সুতরাং যুদ্ধটা আপনার একটা ডিসিসিভ ব্যাটলের দিকে ইরান নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে এখানে একটা মীমাংসাত্মক যুদ্ধ হোক, অর্থাৎ ইউএসএ এখান থেকে তার হলো যে চলে যাক, বা ইউএস এর যে সমস্ত প্রো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে যেমন কাতার, সৌদি আরব, তারপরে হলো আপনার সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সমস্ত কান্ট্রিগুলোতে ইরানের ইসরায়েল এবং ইউএস এর যে একচ্ছত্র আধিপত্য সেটা কমে আসুক, এটা ইরান চাচ্ছে আর কি। আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে, যদি সামনের দিনগুলোতে যে আরেকজন অতিথি বলছিলেন যে সেটা হচ্ছে আসলে টেকনোলজি ওয়ার, আপনার কাছেও সেটা আসলে মনে হয় কিনা টেকনোলজি ওয়ার কি আসলে এটা? হ্যাঁ, এটা আসলে একটা, কিন্তু আপনি উনি যেটা বললেন স্থলযুদ্ধ হচ্ছে না, মূলত প্রযুক্তি নির্ভর যুদ্ধ হচ্ছে। এবং যুদ্ধ শুরু করার আগে এখানে দুইটা ভুল হিসাব করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা প্রথমে তো মনে করেছিল যে ইরানে হামলার পরপরই আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরপরই হয়তো বা ইরানে যে এই রেজিম বিরোধী যারা জনগণ আছে তারা মাঠে নেমে আসবে এবং ইরানের ক্ষমতায় পালাবদল হবে এবং যুদ্ধটা ওখানেই শেষ হয়ে যাবে। তো ওরা আসলে প্রথম যেই ধাক্কাটা খেয়েছে, আপনি দেখেন ইরানের টপ লিডারশিপ সবাই কিন্তু
কিন্তু মেরে ফেলেছে কম বেশি। আয়াতুল্লাহ খামেনি, আলিল্লা রিজানি, তাদের আরও যারা আছে গার্ডের বিভিন্ন গার্ডের প্রধান, কিন্তু এই জায়গাটা তাদেরকে হত্যা করার পরে সম্ভবত এটা ইরানিদের আরও ঐক্যবদ্ধ করেছে। তো বিশেষ করে যারা এই রেজিম বিরোধী তারাও কিন্তু এখন বলছে যে আমরা এই রেজিমের পতন চাই, কিন্তু বহির্শক্তির হাতে না। আমাদের দেশের যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হবে এটা আমরাই করব, বাইরে থেকে এসে কেউ দখল করে আমাদের ক্ষমতার পরিবর্তন করে দিয়ে যাব সেটা সম্ভব না। এরকম কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ওরা কথা বলছে, বাকিটা আমরা জানি না সত্য মিথ্যা কতটুকু। এইটা একটা ধাক্কা খেয়েছে তারা, যে ইরানের ক্ষমতার পালাবদল করতে পারে নাই। ইরানে যারাই ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় আছে, এবং এটা বিশেষ করে আমি বলবো যে আয়াতুল্লাহ আলী খামেনি উনি নিজের জীবন দিয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। উনি পালিয়ে যেতে পারতেন বা গুহায় লুকায় থাকতে পারতেন, এদিক সেদিক। ওনার সামনে রাস্তা ছিল দুইটা, হয় মৃত্যু অথবা আপনার লুকায় টুকায় থাকা, পালায় থাকা, শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির মতো ধরা পড়া এবং একটা বিব্রতকর অবস্থায় পড়া। উনি কিন্তু এটা করেন নাই। উনি তেহরানে কোথায় আছেন এটা উনি জানতেন, যে ওনার অবস্থান সম্পর্কে শত্রুপক্ষ বা প্রতিপক্ষ জানেন। উনি জানার পরেও সেখানে ছিলেন, এবং তার পরিবার নিয়ে কিন্তু উনি নিহত হয়েছেন। উনি মৃত্যুর পথটাকে বেছে নিয়েছেন, শহীদি পথ বেছে নিয়েছেন, কারণ এটা ইরানের জনগণকে আরো ঐক্যবদ্ধ করবে। আর দ্বিতীয় যে ভুলটা যুক্তরাষ্ট্র ইসরায়েল করেছে, তারা মনে করেছিল যে এই ইরানের যে সামরিক সক্ষমতা খুব কম, এবং এই যে ব্যাপক হারে হামলার পরে তাদের ডিপো, বিভিন্ন অস্ত্রাগারে হামলা করা হবে, তাদের সামরিক সক্ষমতা। কিছুদিন আগে ট্রাম্প বললেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, মানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তারপরে আমরা এখন দেখছি ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই জায়গাটা উনি যেটা বললেন যে ওই যে স্যাটেলাইট সিস্টেম, চীন সম্ভবত এই জায়গায় ইরানকে একটা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, এবং সম্ভবত রাশিয়া থেকেও তারা একটা সহায়তা পাচ্ছে। নাইলে পরে এইরকম অসম শক্তির যুদ্ধে দীর্ঘদিন এইভাবে টিকে থাকা সম্ভব ছিল না। এবং ইরান কিন্তু, উনি তো বলছেন উইন উইন সিচুয়েশন, আমি বলবো যে এখন ইরান কিছু অ্যাডভান্স অবস্থায় আছে, ইরানের দিকে পাল্লা ঝুঁকে আছে। কার্যত মনে হচ্ছে যে ইরানে অনেক মারা গিয়েছে, ইরানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান সেটা জানে যে এই যুদ্ধে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক লোক মারা যাবে, কিন্তু তাদের যে পরিকল্পনা ছিল সম্ভবত যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। যুদ্ধটাকে তারা যত বেশি লম্বা সময় টেনে নিতে পারবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সেটা ক্ষতির কারণ হবে। অর্থনৈতিক চাপ, সবকিছু। মানে এখন হয়েছে যে ইরান যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র পা গলিয়েছে, কিন্তু সেই জুতায় এখন তাদের পা আটকে গিয়েছে। পা তারা বের করতে চাইছে কিন্তু পারছে না। আজকেও দেখেন ট্রাম্প আজকেও বলেছে যে তার মিত্ররা ইরানকে নিয়ে ভয়ে আছে। ট্রাম্প তো এখন কিছুদিন আগে ট্রাম্প তো বলেছে যে সেই যুদ্ধের জন্য খুব একটা আগ্রহী ছিল না, প্রতিরক্ষা মন্ত্রী তাকে ভুল বুঝিয়ে বা উস্কানি দিয়ে ইরানকে হামলা করতে বলেছে, এক কথা বলে। তবে ইরান যদি যুদ্ধটাকে শেষ পর্যন্ত টেনে নিতে পারে, এবং ইরানের জনগণের মধ্যে এখন যে একতা বা এক ধরনের স্পিরিট লক্ষ্য করা যাচ্ছে, এটা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে আমি মনে করি যে এখান থেকে যুক্তরাষ্ট্র এবং একই সাথে আমরা একটু দেখছিলাম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের একটা অবস্থান। পাকিস্তান আমরা দেখছি যে সেখানে তারা দুই পক্ষকে নিয়ে এক ধরনের সমঝোতা, যুদ্ধ বন্ধ, এরকম নানা রকম একটা উদ্যোগ করার চেষ্টা করছে, কিন্তু সেটি আদৌ পাকিস্তানের মতো দেশ কতটা সফল হতে পারবে? কারণ যেখানে তারা সরাসরি মিত্র বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের প্রেসক্রিপশনে আসলে চেষ্টা করছে। আমরা উত্তর নিব, তবে সেটি বিরতির পর। দর্শক, জানালে বিরতির সময় হয়ে গেল, নিশ্চয়ই বিরতির পর আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবার একাত্তর চ্যানেলে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসলে চলে এসেছি। যে বিষয়টি একটু আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে পাকিস্তানে যে মধ্যস্থতা করছে বা করার যে উদ্যোগের মধ্যে আছে, যেখানে তাকেই বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সে হচ্ছে মিত্র, বলা যায় সে কতটুকু এই জায়গায় এই মধ্যস্থতা করতে পারবে, এক। আর দ্বিতীয়ত, এরই মধ্যে ইসলামাবাদে আমরা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ইসরায়েলের একটি বোম সেখানে পড়েছে, এর জন্য হচ্ছে ইরানের ইরানের যে পাকিস্তান এম্বাসি আছে সেখানের কার্যালয়ের সামনে। তখন হচ্ছে আবার পাকিস্তান বেশ ক্ষেপে বলল যে এই বিষয়ে তারা একটা কোনো পদক্ষেপ নেবে। এখানে একটা ঘটনা হচ্ছে কি, এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাজনীতিতে ধরেন ইরান কেন্দ্রিক একটা অক্ষ আছে, ইরানের সঙ্গে ইয়েমেন আছে, বাশার আল আসাদ ছিলেন সিরিয়ার, বা লেবাননের হিজবুল্লাহরা আছে, গাজার হামাস আছে। আবার ওইদিকে ধরেন সৌদি আরব, এমিরেটস, ইয়েমেন, এই কাতার, কুয়েত, এরা হচ্ছে মার্কিন বা এই ইসরায়েলপন্থী। তুরস্ক এবং পাকিস্তান এরা কখনো ভাবনে যে তারা ইরানের সঙ্গে আছে, তারা মুসলিম বিশ্বের নেতা হতে চায়, আবার তারা ওইদিকেও ঝুঁকে পড়ে। এই যে ঝুঁকাঝুঁকির যে এটা মানে
অবস্থা বা পরিস্থিতি, এইটা পাকিস্তান এই সুযোগটা নিতে চাচ্ছে। পাকিস্তান মনে করছে যে তারা এই যুদ্ধে মধ্যস্থতা করে শান্তি আনবে। এটা ইরান আসলে পাকিস্তানের কথা কতটুকু শুনবে সেটার জন্য আজকে দেখলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার চাইনিজ ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন। কারণ এই যুদ্ধে তো শুধু ইরান, আমরা সামনাসামনি দেখছি যুদ্ধ ইরান করছে বা পিছনে রাশিয়া ইরানের একটা ইন্ধন বা সমর্থন আছে। আপনি যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনেন বা চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনেন, সেখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে ইরানের প্রতি তাদের। তো পাকিস্তান কি আদৌ ইরানকে যুদ্ধে বিরত রাখার জন্য চীন বা রাশিয়াকে আপনার রাজি করাতে পারবে? কারণ এটা তো একটা গ্রেট গেম। কারণ এই যুদ্ধে যদি ইরান কোনোভাবে টিকে যায় শেষ পর্যন্ত, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি পাকিস্তানের নিজের সমস্যা হচ্ছে নিজেই তো সে আফগানিস্তানে হামলা করছে, হাসপাতালে স্কুলে হামলা করছে, এবং সে আরেক পক্ষকে বলছে গিয়ে যুদ্ধ থামাও। তো তার আগে তো পাকিস্তানের নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে নানাভাবে ট্রাম্প হুমকি ধমকি প্রস্তাব দিয়েছে, শর্ত দিয়েছে, ইরানকে কোনোভাবেই রাজি করাতে পারে নাই। সম্ভবত শেষ পর্যন্ত তারা পাকিস্তানকে বলেছে যে তোমরা একটু মধ্যস্থতা করে দাও। কারণ ওই যে আমি বললাম, এটা অনেকটা লোক দেখানো কিনা, এক ধরনের ইরানকেও ব্যস্ত রাখা, অন্যদিকে নানা বিষয়গুলো সামনে যদি নিয়ে আসা হয়, মানে এক ধরনের এটি যুদ্ধেরও একটা কৌশল বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই এটা যুদ্ধের একটা কৌশল। একদিকে হামলা করছে, পাকিস্তান তো ঠিক সেরকম ভাবে খুব ক্ষমতাধর কোনো দেশও না, তার নিজের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ, সে নিজে যুদ্ধ করতেছে আরেকটা দেশের সাথে, সে কিভাবে আসলে এখানে আরেক দেশের এত বড় যুদ্ধ থামাবে? আমার মনে হয় যে এটা আসলে পাকিস্তান মধ্যস্থতা করতে পারবে না। এই শেষ পর্যন্ত যুদ্ধে যদি মধ্যস্থতা হয়, একটা ধরেন যুদ্ধবিরতি যদি শুরুই হয়, সেই জায়গায় আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না এবং রাশিয়াকে এঙ্গেজ করতে হবে। এই তিনটা অংশ যদি ইরানকে আশ্বস্ত করে যে উনি যেটা বলছিলেন যে ফার্দার 6 মাস পরে আবার ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, এই তিনটা শক্তি যদি ইরানকে আশ্বস্ত করে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তোমাকে হামলা করবে না, করলে আমরা তোমাদের সঙ্গে থাকবো, সেক্ষেত্রে ইরান রিট্রিট করতে পারে। কিন্তু ইরান আমার মনে হয় না এত সহজে রিট্রিট করবে, কারণ স্ট্র্যাটেজিক জায়গা থেকে যুদ্ধে তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। তারা এই যুদ্ধে প্রমাণ করেছে, প্রথম হামাস একটা জিনিস প্রমাণ করেছিল 7ই অক্টোবর সম্ভবত 2022 বা 23-এর, তারা হামলা করেছিল প্যারাগ্লাইডিং করে। ইসরায়েলে যে হামলা করা যায় না, ইসরায়েল যে একটা দুর্ভেদ্য অজেয় রাষ্ট্র, এটা কিন্তু হামাস স্বল্প পরিসরে হামলা করে দেখিয়ে দিয়েছিল, সেখানেও হামলা করা সম্ভব। আর এইবারের যুদ্ধে কিন্তু ইরান প্রমাণ করেছে তাদের আয়রন ডোম অনেক কিছুই আছে, অনেক আধুনিক অস্ত্র আছে, তারপরেও ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো সম্ভব। পড়েছে। আমরা একেবারেই শেষের দিকে, অধ্যাপক আনিসুর রহমান, আপনার যদি কোনো তথ্য যুক্ত করার থাকে। আপনারা যেটা বললেন পাকিস্তানের ডিপ্লোমেসি, পাকিস্তানের ফরেন পলিসি বা ফরেন মিনিস্ট্রি এতটা স্ট্রং ডিপ্লোমেসি অ্যাপ্লাই কখনো করে নাই বা করতে পারে না, বিকজ অফ তাদের ফরেন পলিসি স্ট্র্যাটেজি নট সুইটেবল ফর মিডল ইস্টের জন্য। মিডল ইস্টে পাকিস্তান কোনো ভাইটাল কোনো অ্যাক্টরও না, বিকজ অফ মিডল ইস্টে পাকিস্তান ম্যান পাওয়ার সেল করে, এবং মিডল ইস্ট থেকে পাকিস্তান আপনার হচ্ছে অর্থ অনুদান নিয়ে এসে পাকিস্তানের অর্থনীতিকে, ভঙ্গুর অর্থনীতিকে তারা সচেতন করতে চায়। পাকিস্তানের সাথে যেটা হয়েছে সেটা হলো যে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে কয়েকদিন আগে, এটা হলো আপনার মিলিটারি ট্রিটি, এবং সেই ট্রিটিতে পাকিস্তান এবং সৌদি আরবের আপনার অভিন্ন কিছু চুক্তি, এবং সেটা দুইটা রাষ্ট্রই কিন্তু আপনার হচ্ছে ইউএস এর এজেন্ট বা ইউএস কে প্রো আমেরিকান কান্ট্রি। সুতরাং এদের মাধ্যমে আপনার যুদ্ধের নেগোশিয়েশন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখানে যুদ্ধের নেগোশিয়েটিং অ্যাক্টর, আরেকটা অ্যাক্টর আমি যোগ করি, সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, সাথে হলো আপনার রাশিয়া এবং চীনের সাথে টার্কি যে গুড অ্যাক্টর, এবং টার্কির আজকের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে স্পেস দিয়েছে। সেই স্পেসে এই যুদ্ধের জন্য মেইন কালপ্রিট হিসেবে ইসরায়েলকে দায়ী করেছে, যে ইসরায়েল হচ্ছে এটার জন্য দায়ী, এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অশান্তির মূল উৎস হচ্ছে ইসরায়েল, এবং ইউএসএ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে ইসরায়েলের জন্য। এবং টার্কি শুধুমাত্র একমাত্র মুসলিম কান্ট্রি যেটা হলো নেটো সদস্য, এবং এই যদিও এই যুদ্ধে টার্কির ইরানের পক্ষে কোনো ধরনের নেগোশিয়েটিং রোল প্লে করে নাই, যেটা আপনার করেছিল টার্কি আপনার যুদ্ধের সময়, এই ফিলিস্তিন যুদ্ধের সময়, এবং হামাসের সাথে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে চুক্তিটা হয়েছে সেখানে কিন্তু সাক্ষী হলো ইসরায়েল, টার্কি, তুরস্ক। হ্যাঁ,
সুতরাং টার্কি যে গুড প্লেয়ার ইন মিডল ইস্ট না, কিন্তু ওইখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে টার্কি ভালো অ্যাক্টর, সে বিষয়ে সন্দেহ নাই, কিন্তু তুরস্ক কিন্তু কখনোই চায় না যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের প্রভাব বাড়ুক। তারা কিন্তু সেটা আটকে দিতে চায়। এটা আমরা সিরিয়া যুদ্ধে দেখেছি, বা এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধ এই শান্তি চুক্তিটা হলো, আপনি যেটা বলছেন যে তুরস্ক সেখানে সাক্ষী হিসাবে অংশগ্রহণ করেছে, কারণ তুরস্কের অ্যাসাইনমেন্টই ছিল হামাসকে ওখানে থামিয়ে দেয়া। আমরা এই আলোচনা ইরানের করব, সহায়তায় হামাসের তবে যে শক্তি আলোচনা বৃদ্ধি আমাদের আজকের সেটাকে দিনের আটকে দেয়া। মতো শেষ করতে হচ্ছে, কারণ সামনে যুদ্ধ নিয়ে আরো হয়তো নানা দিক সামনে আসবে, তখন কথা হবে। অথবা আজিজুর রহমান ধন্যবাদ, এবং মারুফ মল্লিক আপনাকেও ধন্যবাদ। প্রশ্ন আসলে রয়ে গেল, কিন্তু উত্তর আমরা আগামী দিনগুলোতে খুঁজবো। দর্শক একান্ত চ্যানেলে ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ।